সুধীমণ্ডলী, আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন ও বীর শ্রেষ্ঠ সম্মানন অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুধীমণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আজকের স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং। এই মুহূর্তে মঞ্চে আসছেন আজকের ট্রেনিং পরিচালনা করার জন্য দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার, বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর জনক, ব্যবস্থাপনা পরিচালক, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। গুড মর্নিং এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। আজকে দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা 1971 সালে এই মাসে স্বাধীনতা যুদ্ধ ঘোষণার মাধ্যমে আমরা আমাদের 9 মাস যুদ্ধ শেষে বিজয় লাভ করেছিলাম। আজকের এই ইভেন্টটির সাথে স্বাধীনতার একটা সম্পর্ক রয়েছে। আজকে আমরা একটা বিশেষ সম্মাননা দিতে যাচ্ছি 7 জন বীরশ্রেষ্ঠ পরিবারকে। প্রথমে যেটা বলতে চাচ্ছি আমি, যে আজকের দিনটা আমি স্বপ্ন দেখতে চাই। আমি এই জন্য আমার ট্রেনিংটাকে এভাবে সাজিয়েছি, ড্রিম বিল্ডিং। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে কোনো জাতির বা কোনো মানুষের উন্নতি ঘটবে না। এবং আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি, তাই আমাদের জীবনে অনেক ধরনের হতাশা এবং দুর্যোগ নেমে এসেছে। যে ব্যক্তি স্বপ্ন দেখে তার মন পবিত্র থাকে, জানেন। যে ব্যক্তি স্বপ্ন দেখে সে দীর্ঘদিন কাজ করার অনুপ্রেরণা পায়। আমি দেখেছি যে 16-17 ঘন্টা 18 ঘন্টা কাজ করলেও আপনার ক্লান্ত মনে হয় না, কারণ স্বপ্ন দেখতে পারি। তাই আপনিও প্র্যাকটিস করেন, দেখবেন আমার কথার আপনি প্রমাণ পাবেন যে আসলে স্বপ্ন দেখলে ক্লান্ত মনে হয় না। হ্যাভ এ হেলদি ড্রিমস। এখন ড্রিম কিন্তু অনেক রকম আছে, আমি হেলদি ড্রিম দেখার জন্য বলছি। যে ড্রিমে আপনার রেজাল্ট তৈরি হবে, সে রেজাল্টটা কি? ড্রিম ক্রিয়েটস ভিশন এন্ড অলসো রিজন টু লিভ। আপনি যখন স্বপ্ন দেখা শুরু করবেন, তখন আপনি ভিশন, অর্থাৎ আপনি আপনার গন্তব্যটা কি, আপনি কোথায় যাচ্ছেন, কি কি করতে চান, অনেকগুলো জিনিস আসা শুরু করবে এবং অসম্ভব রকমের একটা সাহস তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা হলো বেঁচে থাকার একটা কারণ তৈরি হয়। যেমন মা যখন তার বাচ্চা শিশুর দিকে তাকিয়ে দেখে, তখন অনেক কিছু কিন্তু স্বপ্ন দেখে, যে তুমি অনেক বড় হবে, তুমি অনেক লেখাপড়া করবে, মানুষ তোমাকে নিয়ে জয় জয়কার করবে। এই কথাগুলো কিন্তু মায়ের কিন্তু স্বপ্নের মধ্যে পড়ে। এবং আমাদেরকে একইভাবে স্বপ্ন দেখতে হবে যে আজকে যারা আপনারা খুব সাধারণ লেভেলে মাত্র জয়েন করেছেন অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে, আপনি কিন্তু আজকের ডিস্ট্রিবিউটর, আগামী দিনের কিন্তু ডায়মন্ড অথবা ক্রাউন অ্যাম্বাসেডর। তাই আমি বলবো, আপনি আপনার অবস্থানে আজকে যেখানে বসে আছেন, ঠিক এখানে বসে নিজেকে দেখার চেষ্টা করেন যে আমি একদিন এই জায়গায় আসতেছি ডায়মন্ড সেলিব্রেশন দেওয়ার জন্য, ক্রাউন অ্যাম্বাসেডর সেলিব্রেশন দেওয়ার জন্য। আমাদের স্বপ্নগুলো কি কি? আমরা ঋণ মুক্ত থাকতে চাই, এটা হচ্ছে আমাদের জাতীয় চাওয়া। আমরা ঋণ মুক্ত থাকতে চাই, কারণ প্রত্যেকটি শিশুর জন্ম নেওয়ার সময় ঋণগ্রস্ত হিসেবে জন্ম নেয় এবং অধিকাংশ ক্ষেত্রে মরার সময় কিন্তু ঋণগ্রস্ত হিসেবে মারা যায়। এটা আমাদের জন্য একটা বড় অভিশাপ। তাই আমাদের একটা স্বপ্ন হচ্ছে আমরা ঋণ মুক্ত থাকতে চাই। আমাদের আরেকটা স্বপ্ন হচ্ছে আমরা ক্ষুধা মুক্ত দেশ চাই।
আমাদের আরো স্বপ্ন আছে, আমরা বেকার মুক্ত দেশ চাই। আমাদের আরো স্বপ্ন আছে, আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই। আমাদের আরো স্বপ্ন আছে, সবার জন্য সুশিক্ষা চাই। শিক্ষা তো আছে, বাট সেটা হতে হবে সুশিক্ষা, যেই শিক্ষা মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি করবে, কলেজ পড়ুয়া নয়, যেটাকে রবি ঠাকুর বলতেন কলেজ পড়ুয়া। আমরা সুশিক্ষা চাই। আমরা আরো কি চাই? সৎ নেতৃত্ব করতে চাই। আমরা দূষণমুক্ত পরিবেশ গড়তে চাই। আমরা সবার জন্য সুস্বাস্থ্য চাই। আমরা প্রতিশ্রুতিশীল জাতি গড়তে চাই এবং সবশেষে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই বা জাতি গড়তে চাই। এগুলো হওয়া উচিত এখন এই মুহূর্তে। আমি মনে করি আমাদের জাতীয় স্বপ্ন। এই স্বপ্নগুলো পূরণ হলে আমাদের দেশের কাছে, আমাদের জাতির কাছে পৃথিবীর কোনো জাতি ঠাঁই পাবে না। আপনি জানেন আমাদের বাংলাদেশে, আমি তো অনেকগুলো দেশ ঘুরেছি, প্রায় 25টা দেশ ঘোরার সুযোগ হয়েছে, 17টা জাতির সাথে মেশার সুযোগ হয়েছে। আমি দেখেছি আমাদের মধ্যে কোনো দিকেই কোনো কিছুই কম নাই, শুধু একটা জিনিসের কম পেয়েছি আমি, সেটা হচ্ছে আমরা যে কিছু করতে পারি এটা চিন্তা ভাবনা করার কমতি আছে, আর কিছু নাই। এইটুকুই শুধু মিসিং। আমি দেখেছি আর কোন, যেটাকে আমি বলি ইংলিশে থট প্রসেস, চিন্তা ভাবনাটা একটু ব্যতিক্রম ওদের চাইতে। আর সবকিছু কিন্তু আমরা দেখেছি, আমি বাইরে দেখেছি বাংলাদেশের বাঙালিরাই মেধায়, লেখাপড়ায় অসম্ভব ভালো রেজাল্ট করে বসে আছে। অবাক লাগে, পরিশ্রমী, চিন্তা ভাবনা কিন্তু তুখর। আপনি যদি বাইরে যারা প্রবাসী বাংলাদেশি আছে তাদের যদি খোঁজ খবর রাখেন, তারা তাদের অবস্থানে, স্ব অবস্থানে অত্যন্ত সফল এবং দেশের জন্য মারাত্মক রকমের তাদের টান আছে। চিন্তা ভাবনা করে আমরা যখন বেড়াতে যাই আমাদেরকে ধরে বসে বলেন দেশের খবর বলেন, মনে হচ্ছে যেন আত্মীয় আসছে বাড়িতে। এই জন্য কথা বললাম, আমাদের মধ্যে আছে প্রতিভাময় সম্ভাবনা, অভাব আছে চিন্তা ভাবনার। আমাদেরকে চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র চ্যালেঞ্জ। দু ধরনের ড্রিম নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কর্পোরেট ড্রিম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রিম। ইন্ডিভিজুয়াল ড্রিম হচ্ছে আমরা যে যার যার অবস্থানে বসে যা দেখি, আর এটাকে কম্বাইন করে কোম্পানি যেটা চিন্তা করে সেটা হচ্ছে কর্পোরেট ড্রিম। তা আমি কর্পোরেট ড্রিম নিয়ে আগে একটু কথা বলবো, কারণ কর্পোরেট ড্রিমের উপরে ডিপেন্ড করবে আমাদের ইন্ডিভিজুয়াল ড্রিমগুলো। কর্পোরেট ড্রিম কি? আমাদের কর্পোরেট ড্রিম হচ্ছে আমরা ডেস্টিনি 2000 লিমিটেড তথা ডেস্টিনি গ্রুপ, আমরা স্বপ্ন দেখছি এবং এটাই আমাদের 1 নম্বর ড্রিম। এক সময় 2005 সালের জুলাই মাসে, আপনাদের অনেকের হয়তো খেয়াল আছে, এই স্টেজে আমরা বলেছিলাম জুলাই মাসের 1 তারিখে যে আগামী 7 বছর পরে, অর্থাৎ তখন থেকে 7 বছর, 2012 সালের মধ্যে আমরা বাংলাদেশকে বেকার মুক্ত করব। তখন আমরা ঘোষণা দিয়েছিলাম প্রায় 60 লক্ষ লোকের আমরা কর্মসংস্থান করব। সময়ের পরিবর্তনের কালে কালে আমরা আবার এটাকে আপগ্রেড করেছি কি, যে না, আমরা 1 কোটি লোককে সেলফ এমপ্লয়মেন্ট বা আত্মকর্মসংস্থানের সুযোগ, এবং সেটা করতে হবে। The Destiny 2000 will create 10 million self-employment opportunities by the year ending 2012. এটা ছিল আমাদের একটা কর্পোরেট ড্রিম। এরপরে এটাকে আমরা সাকসেসফুল করার জন্য আরো কিছু ড্রিম এটার সাথে আমরা সম্পৃক্ত করেছি, করে আমরা এটার নাম দিয়েছি ভিশন 2012। এবং সেই ভিশন 2012-এ আমরা 8টা কাজ করব। সে 8টা কাজকে আমরা আগে হাইলাইট করি, যে 8টা ড্রিম আমরা দেখি। একটা হচ্ছে আমরা দেশব্যাপী সেলস অ্যান্ড ট্রেনিং সেন্টার সেট করব। এটা কেন? বাংলাদেশের যতগুলো সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মানব সম্পদ। কিন্তু এই মানব সম্পদটা কিন্তু এই মুহূর্তে সংখ্যা হিসেবে আছে, মানব সংখ্যা বা জনসংখ্যা। আমরা এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে চাই এবং আমাদের এই প্রশিক্ষণটা হবে কর্মমুখী প্রশিক্ষণ। কর্মমুখী প্রশিক্ষণ, বর্তমানে কর্মমুখী প্রশিক্ষণের এত বেশি দরকার যে যিনি যে কাজটা করবেন সেই বিষয়ের উপর তার দক্ষতা নিতে হবে। তাই আমরা দেশব্যাপী ট্রেনিং সেন্টার দেবো, এবং এটা কিভাবে দেবো ডিটেল আমি পরে আসতেছি। আমরা কমপক্ষে 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ কৃষককে আমরা সাপোর্ট দেব বিভিন্নভাবে, যাতে করে আমরা আরো অধিক খাদ্য ফলাতে পারি, দ্বিগুণ খাদ্য ফলাতে পারি, যা হচ্ছে তার চাইতে দ্বিগুণ। আমরা 10টি শিল্প কারখানা স্থাপন করতে চাই, ক্রিয়েটিভ, যেটার প্রোডাক্টিভিটি আছে, যেটা আমাদের প্রয়োজন।
এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিগুলোর প্রোডাকশন আমরা এই আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমেই বাজারজাত করব। আমরা দেশব্যাপী 6 কোটি চারা গাছ লাগাইতে চাই, যেগুলো ভ্যালুয়েবল, যেগুলো থেকে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এবং আমরা 6টি বিভাগীয় শহরে ল্যান্ডমার্ক টাওয়ার হচ্ছে মানে ওই শহরকে চেনা যাবে ওই টাওয়ার দিয়ে, এরকম ল্যান্ডমার্ক টাওয়ার দিতে চাই 6টি বিভাগে। এবং জেলা পর্যায়ে আমাদের প্ল্যান আছে ধারাবাহিকভাবে 6 তলা বা 8 তলা 9 তলা আপনার অফিস ভবন করা। আমরা অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট সিস্টেম প্রোভাইড করার জন্য 6টি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ কাম হাসপাতাল করতে চাই। এবং যেখানে আমাদের বাংলাদেশের মানুষ তো সুযোগ সুবিধা পাবেই, ডিস্ট্রিবিউটররা অবশ্যই একটু স্পেশাল সুবিধা পাবে, কোনো সন্দেহ নাই। আমরা 10 মিলিয়ন সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করতে চাই এবং সর্বোপরি ডেস্টিনিকে আমরা বিশ্বের দরবারে 1 নাম্বার অথবা আমি বলবো বেস্ট MLM কোম্পানি হিসাবে দেখতে চাই। এরপরে দেশ থেকে বেকারত্ব দূরীকরণ করার জন্য সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রায় 1 কোটি অর্থাৎ 10 মিলিয়ন লোকের জন্য এই সুযোগ সৃষ্টি করা হবে। এবং আমাদের বিশ্বাস এই সুযোগ সৃষ্টি হওয়ার ইমিডিয়েটলি 60 লক্ষ লোক অন্তত নিয়মিত আয়ের আওতায় আসবে, আর বাকি 40 লক্ষ ধারাবাহিকভাবে ধীরে ধীরে তারাও কিন্তু দীর্ঘমেয়াদী আয়ে চলে যাবে। এবং আমরা বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে পারবো এবং বেকারত্ব দূর হলে কিন্তু সন্ত্রাসও কিন্তু দূর হবে, কারণ সন্ত্রাসের মূল কারণ কিন্তু বেকারত্ব। এছাড়া আমরা ডেস্টিনি 2000 লিমিটেডকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ MLM কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত করব বাই দ্য এন্ড অফ 2012 সালের মধ্যে। কেন? পৃথিবীতে যত MLM কোম্পানি আছে এরা শুধু ব্যবসায়ী করেছে, এই একটি ব্যতিক্রম ধর্মী MLM কোম্পানি শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক আন্দোলন প্রতিষ্ঠান। আমরা দেশ গড়ার কাজে হাত দিয়েছি। আমি মনে করি আমি নিজেকে গড়া আর দেশ গড়া মানে সমান। তাই আমরা যার যার অবস্থান থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছি, নিজেকে প্রতিষ্ঠিত করছি, এভাবে আমরা দেশকে গড়ব। এখন এটা গেল আমাদের কর্পোরেট ড্রিমের কথা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রিম। ইন্ডিভিজুয়াল ড্রিম কি? ইন্ডিভিজুয়াল ড্রিম হচ্ছে টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল অ্যান্ড পার্সোনাল ফ্রিডম। আমি ফাইন্যান্সিয়াল এবং পার্সোনাল ফ্রিডম চাই। এখন প্রশ্ন হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বুঝলাম, পার্সোনাল ফ্রিডমটা কি? পার্সোনাল ফ্রিডম বোঝা খুব সহজ। এখনো পৃথিবীতে এবং বাংলাদেশে বহু লোক আছেন প্রচুর পয়সা আয় করেন, কিন্তু তার ব্যক্তি স্বাধীনতা নাই। উনি চাইলেই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পারেন নাই, কারণ ওনার চাকরি আছে, কাজ আছে বা আদার কমিটমেন্ট আছে। এই যে ওনার একটা ব্যক্তি স্বাধীনতা নাই, পয়সা আয় করছেন, তারপরে সামওয়ান ইজ কন্ট্রোলিং হিজ লাইফ, সামওয়ান ইজ কন্ট্রোলিং হিজ টাইম, এটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কিন্তু দেখেন আজকে অনেক ডায়মন্ড এক্সিকিউটিভ কিন্তু এখানে উপস্থিত নাই। তার মানে কি? সে এখানে আসতে বাধ্য না, তার পার্সোনাল ফ্রিডম আছে, তার পার্সোনাল চয়েস তৈরি হয়ে গেছে যে না গেলেও চলবে, ঠিক আছে আমি পরে যাবো, আমার অন্য কাজ আছে। এই জিনিসটাই আপনি অনুভব করেন। আজকে যদি এই ডায়মন্ড এক্সিকিউটিভ যদি এই প্রতিষ্ঠানের কর্মচারী হতো, হি হ্যাজ টু বি হিয়ার টুডে বাউন্ড, কারণ এটা তার জব, এটা তার চাকরি। বাট হি হ্যাজ পার্সোনাল ফ্রিডম বিকজ হি ইজ ইন ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম, যেখানে সে অর্থনৈতিক মুক্তি, ব্যক্তিগত স্বাধীনতা দুটোই ডেভেলপ করেছে। এই জন্য এটাকে আমি বলে থাকি ইন্ডিভিজুয়াল ড্রিমস। এখন ইন্ডিভিজুয়াল ড্রিমসটা আপনি কিভাবে সৃষ্টি করবেন? ইউ হ্যাভ টু স্পিক অন ইউর ড্রিম। আপনি কিন্তু আপনার ড্রিম নিয়ে, স্বপ্ন নিয়ে কথা বলতে হবে, লজ্জা পেলে হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত নিজের ড্রিমের কথা নিজে না বলবেন ততক্ষণ কিছুই ঘটবে না। নাথিং উইল হ্যাপেন আনলেস ইউ স্পিক টু ইউর ড্রিমস। কিচ্ছু ঘটবে না। আপনি একটু কল্পনা করে দেখেন বা একটু যুক্তি দিয়ে চিন্তা করে দেখেন, সৃষ্টিকর্তাও কিন্তু একই গুণে আছেন। উনি যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া না বলছেন কুন ফায়া কুন, আমরা কিন্তু হই নেই। উনি যদি সারা জীবন স্বপ্ন দেখে বসে থাকতেন, মানুষ তৈরি হইতো না। যদি না বলতেন উনি লেট দেয়ার বি লাইট, তার মানে কি? আপনাকে বুঝতে হবে শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, ইউ হ্যাভ টু স্পিক টু ইউর ড্রিম। আপনি বললেই তখন এটা ঘটতে শুরু করবে, কারণ এটাই হচ্ছে ড্রিমের ক্যারেক্টারিস্টিক্স, যে সে ইট নেভার হ্যাপেন্স আনলেস ইউ স্পিক। সো হাউ ড্রিম ওয়ার্কস, স্বপ্নটা কিভাবে কাজ করে? টু বিলিভ ড্রিম ফার্স্ট। আগে যে স্বপ্নটা দেখবেন এটার উপর আগে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার পক্ষে এটা করা সম্ভব, আমি এটা করব। যখন আপনি এটা বিশ্বাস করবেন তখন আপনাকে লিখতে হবে। দেন স্পিক টু ইউর ড্রিম
দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন অল দি ড্রিমস। আপনাকে মুখে বলতে হবে, বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে, এবং এরপরে আপনাকে লিখতে হবে। লিখতে যেটা হবে তখন আপনার অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। দেন হ্যাভ টু গো ফর প্ল্যান অফ অ্যাকশনস। এখন আপনি যখন লিখলেন, এখন প্ল্যান অফ অ্যাকশনে যেতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে এবং এটাকে কাজে বাস্তবায়ন করার জন্য, যে ঠিক আছে আমি তো ড্রিমটা দেখলাম, এখন এটা আমি কিভাবে বাস্তবে নেব, পরিকল্পনা এবং তাতে কাজ করতে হবে। কাজ করলে ওয়েট করতে হবে কি, ওয়ার্ক ফর দি রেজাল্ট। এরপরে ফলাফল তৈরি হওয়ার জন্য কাজটা করতে হবে। কাজ তো অনেক রকম আছে, কাজ করলে হবে না, যেখানে একটা রেজাল্ট তৈরি হবে ওইভাবে কাজটা করতে হবে। তাহলে দেখবেন আপনার ড্রিম সফল হবে। কারণ কি, পৃথিবীতে এ পর্যন্ত যত মহান ব্যক্তিত্ব, মহান জ্ঞানীগুণী জন্ম নিয়েছেন, তাদের সবাই কিন্তু কম বেশি স্বপ্ন দেখতেন। স্বপ্ন ছাড়া তারা কোনোদিন এগুলো করতে পারেন নাই। সাকসেসফুল পিপল হ্যাভ হিউজ অ্যান্ড বিগ ড্রিমস। সফল ব্যক্তিদের ছিল অনেক বেশি এবং বড় বড় স্বপ্ন, তাই তারা সফল হতে পেরেছেন। তাই আমি বলি কি, টু অ্যাচিভ ইউর ওন ড্রিমস, বি অ্যাসোসিয়েট উইথ গ্রেট ড্রিমার্স। আপনি যদি আপনার ড্রিমটাকে অ্যাচিভ করতে চান, খুব সিম্পল একটা টেকনিক বললাম কিন্তু আজকে, যে আপনি বড় বড় স্বপ্ন দ্রষ্টা যারা স্বপ্ন দেখান, তাদের সাথেই চলেন, দেখবেন আপনার স্বপ্ন কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে স্বপ্ন ডেভেলপ করা বা স্বপ্ন অর্জনের কৌশল। সো হোয়াট কুড বি ইউর লিস্ট অফ ড্রিমস? তাইলে আপনার স্বপ্নের তালিকা কি হতে পারে? আপনার কি ড্রিম দেখছেন? আমি আপনাকে একটু হেল্প করি। যেহেতু আমি শুরুতে বলেছিলাম বাংলাদেশের প্রতিটি শিশু জন্মের সময় ঋণের বোঝা নিয়ে জন্ম নেয়, তাহলে আমাদের প্রথম ড্রিম কি হওয়া উচিত বলুন তো? ঋণ মুক্ত হওয়া, যেটাকে আমি ইংলিশে বলি গেট আউট অফ ডেট, GOOD, অথবা লোন পে অফ। আপনার প্রথম টার্গেট থাকবে যে আমি ঋণ মুক্ত থাকতে চাই, আমি আর কোনোদিন ঋণ নেব না এবং ঋণের মধ্যে থাকতে চাই না। সো গেট আউট অফ ডেট অথবা লোন পে অফ শুড বি ইউর ওয়ান অফ দ্য ড্রিম। ইউর সেকেন্ড ড্রিম শুড বি বিউটিফুল ক্লোদিং অ্যান্ড ড্রেস। আমরা সবাই চাই একটু ভালো নতুন কাপড় চোপড় পরা, এটা আপনার কিন্তু সেকেন্ডারি ড্রিমে চলে আসছে। আগে তো লোন পে অফ করলেন। এরপরে আপনার কি, নিউ নাইস ভ্যাকেশন অর ট্রাভেল, একটু ভালো একটা ভ্রমণ, একটা ভালো জায়গায় যাওয়া। কারণ কি, ভ্রমণ কিন্তু শিক্ষা, ভ্রমণ এক ধরনের এডুকেশন। এবং আমি দেখেছি কম বেশি সব মানুষের ওয়ান অফ দ্য বিগ ড্রিম হচ্ছে ভ্রমণ করা। এরপরে কি, নিউ অটোমোবাইল অথবা কার, একটা নতুন গাড়ি পাওয়া। আপনারা যারা সেলস এক্সিকিউটিভ আছেন, নিউ হোম অর ফ্ল্যাট অর ল্যান্ড, চ্যারিটি, হেল্পিং আদার্স, অ্যান্ড ফাইনালি টোটাল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। একবার সম্পূর্ণভাবে আপনি অর্থনৈতিক মুক্ত থাকতে চান। আমি মনে করি দিস শুড বি ইউর ড্রিম লিস্ট। সো সেট আপ অল অফ ইউর ড্রিমস নাও। আপনি আপনার ড্রিমগুলো সেট করেন। এখন এটার জন্য কাজ করতে হবে, শুধু ড্রিম লিখলে হবে না। আমি যেটা বলেছিলাম, দি বেস্ট ড্রিম শুড বি স্পেন্ডিং মোর টাইম উইথ ইউর ফ্যামিলি। সর্বশ্রেষ্ঠ ড্রিম হওয়া উচিত আপনার পরিবারের সাথে একটু বেশি সময় কাটানো, যেটা পৃথিবীতে বহু বড় লোক পারেন না। কোটি কোটি টাকার মালিক, কিন্তু ফ্যামিলির সাথে সময় দেওয়ার সময় তাদের নাই। বাট আমি মনে করি দ্যাট শুড বি দি বেস্ট ড্রিম, টু স্পেন্ড মোর টাইম উইথ ইউর ফ্যামিলি। এবং এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্যই কিন্তু আজকে আপনারা সবাই এবং আমরা MLM এ আছি। হাউ ডু উই মেক আওয়ার ড্রিমস কাম ট্রু? আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবে কিভাবে আনতে পারি, কিভাবে এটাকে বাস্তবায়ন করতে পারি? খুব সহজ, সেটা হচ্ছে বাই অ্যাপ্লাইং নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট। আমার জানা মতে নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটাকে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনার যত রকমের ড্রিম আপনি এখন দেখছেন, এগুলো বাস্তবায়ন করা সম্ভব। কারণ এটাই আমার জানা আছে। আমি অন্যান্য প্রক্রিয়াও চেষ্টা করেছি, কিন্তু সবচাইতে নিখুঁত প্রক্রিয়া হচ্ছে বাই অ্যাপ্লাইং নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট টু অ্যাচিভ দোজ ড্রিমস। এখন প্রশ্ন হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিংটা কি? নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু মানুষের মনে অনেক বিভ্রান্তিকর ভাবে জন্ম নিয়েছে। কেউ বলে এটা হচ্ছে মাল কিনো, দুইজন ঢুকাও, কেউ বলে এটা হচ্ছে এই করো, এটা হচ্ছে, আসলে কিন্তু তা নয়। আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলও কিন্তু বিভ্রান্তি আছে হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। তা আমি ইচ্ছা করে কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং এর কনসেপ্টটা এখানে তুলে ধরার জন্য সংযোগ করেছি, যদিও সরাসরি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আজকে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না। যে কোনো ড্রিম বাস্তবায়নের জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো বিকল্প নাই, তা আমি দেখেছি। নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ সিস্টেম ফর ডিস্ট্রিবিউটিং গুডস অ্যান্ড সার্ভিসেস থ্রু নেটওয়ার্কস অফ থাউজেন্ডস অফ ইন্ডিপেন্ডেন্ট সেলস পিপল কল ডিস্ট্রিবিউটর। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা সিস্টেমের প্রোডাক্ট, পণ্য এবং সেবা
ডিস্ট্রিবিউশন বা সরবরাহ বা বিতরণ একটা সিস্টেম, যেটা হাজার হাজার স্বনির্ভর ক্রেতা পরিবেশক বা পরিবেশক দ্বারা পরিচালিত হয়। এখন আমি বলেছি ডিস্ট্রিবিউটর। এখন এই ডিস্ট্রিবিউটর মানে কি? এই ডিস্ট্রিবিউটর কিন্তু আমরা গতানুগতিক যে ডিস্ট্রিবিউটর জানি সেটা নয়, কিন্তু এই ডিস্ট্রিবিউটর হচ্ছে, হু ইজ এ ডিস্ট্রিবিউটর? নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর হচ্ছে, এ ডিস্ট্রিবিউটর ইজ এ কন্ট্রাকচুয়াল এজেন্ট কাম কাস্টমার who joins with the sales and marketing system and also to sponsor interested others into the system as a part of his or her sales organization. একজন ডিস্ট্রিবিউটর হচ্ছে যে এই সিস্টেমের সাথে এজেন্ট কাম কাস্টমার হিসেবে সম্পৃক্ত হয় এবং সে অন্যদেরকেও সম্পৃক্ত করার সুযোগ পায় তার সেলস অর্গানাইজেশনে যারা আগ্রহী, এবং তাদের মাধ্যমে উনি সেলস ভলিউম ইনক্রিজ করে, পয়সা আয় করে। কিভাবে আয় করে? একজন ডিস্ট্রিবিউটর কিভাবে পয়সা আয় করে সেটা বুঝতে হলে আমরা যাব নেক্সট। ডিস্ট্রিবিউটর আর্নস মানি। হাউ দে আর্নস দিস মানি? A distributor earns money by selling product and services and also by recruiting and sponsoring others who become part of the sales organization called his or her downline sales associate. আজকে কিন্তু এখানে আমরা সবাই কিন্তু ডাউনলাইন অ্যাসোসিয়েট কারো না কারো, আমরা কিন্তু সবাই বুঝতেছি, কিন্তু এইভাবে কিন্তু কারোর কাছে আমরা উপস্থাপন করি নাই। তাই অনেক ইন্টেলেকচুয়াল লোক কিন্তু আমাদের এই কনসেপ্টটাকে ভুল বুঝেছেন। যদি আপনি এভাবে উপস্থাপন করতেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যেত যে হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি। তাই আমি বলি কি, নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি সিম্পল টু ওয়ার্ক, খুবই সহজ, বাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সো পিপল চুজ দিস অ্যাজ এ ক্যারিয়ার। মানুষ এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। কেন নিচ্ছে? এটা খুবই সিম্পল। নেটওয়ার্ক মার্কেটিং প্রোভাইডস অপরচুনিটি নাম্বার 1 টু বিল্ড এ ক্যারিয়ার অ্যান্ড সাকসিড ফাইন্যান্সিয়ালি। এই জন্য এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। Also to get recognition in ways that more traditional forms of business have not. এবং একটা রিকগনিশন পাই যে ডায়মন্ড হলে যে আমরা স্টেজে উঠে কথা বলি, হাতে তালি দেয়, গলায় মালা দিচ্ছে। আপনি ডায়মন্ডটা শুনছেন কি বলছে? যে আমি যদি গাড়ি নাও পেতাম, আমি যদি টাকা পয়সা নাও আয় করতাম, এই ফুলের মালাটা দেওয়ার জন্য অন্তত ডেস্টিনি করতাম। তাহলে খেয়াল করছেন কথাটা? এটা হচ্ছে রিকগনিশন। দ্যাট ইজ হোয়াই এ লট অফ পিপল টেক ইট অ্যাজ এ ক্যারিয়ার। সবাই এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে। এবং শুধু এটার জন্য যে তারা জয়েন করেছে তা নয়, আরো অনেক কারণ আছে। রিজন ফর জয়নিং, কেন নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করতেছে মানুষ? দি ডিজায়ার টু বি রিকগনাইজ ইজ ওয়ান অফ দ্য রিজন। যে তাদের একটা আকাঙ্ক্ষা, যে তাদেরকে মোটিভেট করে যে আমি রিকগনাইজ হব। কি হিসেবে? যে আমি তো অনেক কোম্পানির জন্য চাকরি করেছি, এত ক্ল্যাপিং, এত সম্মাননা কোনোদিন পাইনি। The desire to be recognized is one of the greatest motivation for the people who join in network marketing profession. যে এখানে আমি একটা বড় স্বপ্ন পাবো, এটা কিন্তু one of the greatest motivation। এবং আমার জন্য কিন্তু তাই, আমিও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য চুজ করেছি। People also join this profession for personal development, positive attitude, friendliness and to improve their self-esteem. এটাও আছে, কিন্তু কতগুলো ভ্যালু তৈরি হয়। কেউ যদি নেটওয়ার্ক মার্কেটিং এ 5 বছর কাজ করে এবং সে যদি একটি পয়সা আয় করতে না পারে, আমি দেখেছি এই লোকটা বাইরে গিয়ে যে কোনো একটা জায়গায় একটা সিঙ্গেল ইন্টারভিউতে চাকরি পেয়ে যায়। আমাদের কাছে এটা আছে, প্রমাণ আছে। এক ডিস্ট্রিবিউটর বলেছে সে এখান থেকে ইটালি গিয়ে চাকরি পেয়েছে সিঙ্গেল ইন্টারভিউতে। তার বস তাকে জিজ্ঞাসা করছে তুমি কি করতে আগে? বলে আমি MLM করতাম, নেটওয়ার্ক মার্কেটিং করতাম। বস বিশ্বাস করে না, বলে তুমি খুব ইন্টেলেকচুয়াল, এই জন্য তোমাকে আমি রিক্রুট করেছি। তাহলে আপনাকে বুঝতে হবে যে যারা নেটওয়ার্ক মার্কেটিং সিরিয়াসলি করে তাদের কিন্তু পার্সোনাল ইমপ্রুভমেন্ট হয়, সেলফ ইমপ্রুভমেন্ট। অ্যানাদার মেজর বোনাস ইজ নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য অ্যাবিলিটি টু সেট ইউর ওন আওয়ার্স। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার নিজের সময় নিজে কন্ট্রোল করতে পারেন। আপনি কখন কাজ করবেন, কখন খাবেন, কখন ঘুমাবেন, এটা আপনার কন্ট্রোলে আছে। অ্যান্ড টু ওয়ার্ক অ্যারাউন্ড ইউর ফ্যামিলি শিডিউল। আপনার পারিবারিক শিডিউলের সাথে সাথেই কিন্তু কাজটা করতে পারতেছেন। আপনার এটার জন্য আলাদা অফিস নেওয়ার দরকার নাই। নট টু ওয়ার্ক অ্যাওয়ে ফ্রম হোম। বাড়ির থেকে দূরে গিয়ে কাজটা করতে হবে এমন কোনো কথা নাই। হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজন বাড়িতে বসে ডাইনিং টেবিলে কিচেনে বসে কাজ করা যায়। যে কারণে জানেন উত্তর আমেরিকাতে নেটওয়ার্ক মার্কেটিং এর বলে কিচেন বিজনেস, বিকজ ইটস এ কিচেন টেবিল বিজনেস। আপনি সেখানে বসে প্ল্যান করছেন। সো ইট ইজ এ সেকেন্ড চান্স ফর ফেলিউর পিপল। কেউ যদি মনে করে নিজেকে আমি ব্যর্থ, জীবনে আমার দ্বারা কিচ্ছু হবে না, তা আমি বললাম দিস প্রেসক্রিপশন ইজ ফর হিম। ইট ইজ এ সেকেন্ড চান্স ফর ফেলিউর পিপল, বিকজ ভবিষ্যতের যত মার্কেটিং হবে সব কিন্তু নেটওয়ার্কের কন্ট্রোলে। কিন্তু দি ফিউচার বিলংস টু নেটওয়ার্ক মার্কেটিং।
এটা আপনি অ্যাকসেপ্ট করেন আর না করেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, যেই নতুন প্রজন্ম আসছে, যে ট্রেন্ড আসতেছে, ফেইথ পপকর্ন বলেছেন, তার বিখ্যাত অর্থনীতিবিদ, উনি বলেছেন যে ফিউচার বিলংস টু নেটওয়ার্ক মার্কেটিং। কেউ চাইলেও এটাকে চেঞ্জ করতে পারবে না, বিকজ ইটস দ্য বিগেস্ট হ্যারিকেন ইজ কামিং। এটা আবার লেখা ছিল হু স্টোল দ্য আমেরিকান ড্রিমের বার্গ হেগের বইতে। এখন আপনি ড্রিম কিভাবে ডেভেলপ করবেন? ভেরি সিম্পল, রিড বুকস টু ক্রিয়েট ড্রিমস, উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক। এই বইটা পড়তে পারেন, তুমিও জিতবে। কারণ এই বইগুলো আপনাকে শিখাচ্ছে আপনি কিভাবে ড্রিম সেট করবেন, কিভাবে স্বপ্ন দেখে এগিয়ে যাবেন। সারা জীবন তসবিহ শুনছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে ধরা খাবা ধরা খাবা ধরা খাবা, তো আপনি জিজ্ঞাসা করছেন কি করবো? কয় জানি না। কেন জানেন না? কয় জানলে তো আমিই করতাম, কিন্তু এইটা জানি তুমি ধরা খাবা, এইটা জানি তুমি ধরা খাবা। এখন একটা কথা বলেন, একটা লোকের আপনি বুদ্ধি দিচ্ছেন তুই মেট্রিক পরীক্ষা দিস না, দিলে ফেল করবি, তো ও বুদ্ধি করে পরীক্ষাটা দেয় নাই, পরে দেখে কি বহু লোক ফেল করছে, আল্লাহ বাঁচাইছে, পড়লেই তো পরীক্ষাটা দিলেই তো ফেলটা করতাম। আপনার কি মনে হয় তারা আল্লাহ বাঁচাইছে? বরং পরীক্ষাটা দিলে সে বুঝতে পারতো কেন ফেল করছে, সে মনে মনে খুশি, আমি পরীক্ষা দিনে বেঁচে গেছি, দিলেই ফেলটা করতাম। সো ড্রিম সেট, ড্রিমস অনলি ওয়ার্কস ইফ ইউ হ্যাভ এ প্ল্যান এন্ড অ্যাকশন। ড্রিম কিন্তু কাজ করে, ড্রিমের আবার একটা কন্ডিশন আছে, খালি স্বপ্ন দেখে বসে থাকলে হবে না। স্বপ্নের শর্ত হচ্ছে এটার সাথে একটা পরিকল্পনা এবং অ্যাকশন থাকতে হবে, তাইলে সে বাস্তবে চলে আসে। সো ড্রিমস অনলি ওয়ার্কস ইফ ইউ হ্যাভ এ প্ল্যান এন্ড অ্যাকশন। সো সেট ইউর ড্রিমস। আপনার ড্রিমটা সেট করেন কিসের উপরে? দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে আপনি প্ল্যান করেন আমি একটা কাস্টমার চেইন ওয়ার্ক, একটা নেটওয়ার্ক বানাবো, একটা কাস্টমারের নেটওয়ার্ক বানাবো, আর তাদের মধ্যে আমি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করব। এই দুইটা জিনিস সেট করলে কিন্তু এমএলএম এর কাজ হয়ে গেছে। সো বিল্ডিং কাস্টমার্স নেটওয়ার্ক এন্ড ডেভেলপিং প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, দিস টু ক্যান বি ইউর ফার্স্ট ড্রিম টু বিকাম সাকসেসফুল ইন নেটওয়ার্ক মার্কেটিং। এখন সেটা আপনি কিভাবে করবেন? ভেরি সিম্পল, দুইটা রুল কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ। নেটওয়ার্ক মার্কেটিং সেলস এর কিন্তু দুইটা রুল। একটা হচ্ছে নিজের জিনিস নিজের নেটওয়ার্ক থেকে কেনা, আর যদি কেউ চায় তার কাছে বেচলেন, কেউ চাইলে, এটা হলো একটা রুল। সেকেন্ড রুল হলো সেম রুল অ্যাপ্লাই করে কমপক্ষে দুজন বা একাধিক, দুইয়ের অধিক লোককে আপনি শিখালেন যে কিভাবে তারাও আপনাকে ফলো করবে। সো সেলিং ইউর প্রোডাক্ট টু ইউর সেলফ এন্ড ফিউ আদার্স, এলো একটা রুল। সেকেন্ড রুল হচ্ছে বিল্ডিং অ্যান ইফেক্টিভ সেলস অর্গানাইজেশন কমিটেড টু সেলিং প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাজ লাইক ইউ বাই ডুপ্লিকেশন। ঠিক আপনি যেভাবে করছেন আপনাকে সে অনুকরণ করবে। এই হচ্ছে দুটা রুলের উপর আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর ড্রিম সেট করবেন। সো ক্রিয়েট ইউর মার্কেটিং প্রোডাক্ট বেস। খালি মুখে বলি দিলে হবে না, পণ্য ভিত্তিক মার্কেটিং তৈরি করতে হবে। কারণ কি, আপনি যতক্ষণ পর্যন্ত পণ্য নিজে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আরেকজনকে বলতে পারবেন না। এবং নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু কাস্টমার কয়জন দরকার কেউ জানেন? একজন, রাইট। কে জানি বলছে একজন, এবং সে একজনকে জানেন তো আপনি নিজে, রাইট। এত সহজ ব্যবসা আর কোথাও নাই পৃথিবীতে। আপনি যান আজকে গিয়ে বলবেন যে ভাই একটা নতুন মার্কেটিং কনসেপ্ট পাইছি, বলে কি? বলে দিনে এভারেজে 2-3 ঘন্টা কাজ করতে হয়, কাস্টমার একজন হলে চলে, এবং সেটা আমি। আপনার কি মনে হয়? বলবো আপনি পাগল হয়ে গেছেন। কারণ সে বলে একজন কাস্টমার, আবার আপনি, তাহলে আপনি ব্যবসা ভাত খাবেন কোত্থেকে? কারণ সে নেটওয়ার্কিংটা জানে না, এই জন্য। সো রিমেম্বার, ইউ আর দি বেস্ট কাস্টমার। আপনি হচ্ছেন কিন্তু শ্রেষ্ঠ কাস্টমার আপনার জন্য। সো ইউ বাই অ্যান্ড ইউজ 500 পয়েন্টস প্রোডাক্ট, পয়েন্ট ভ্যালু প্রোডাক্ট yourself ফার্স্ট। আপনি নিজে আগে, এরপর আপনি আরেকজনকে বলতে পারেন যে ভাই দিস ইজ দ্য কনসেপ্ট নেটওয়ার্ক মার্কেটিং, নিজের মাল নিজে কেনো, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। এখন আজকাল দেখছেন না, বিয়ে শাদী খাইতে গেলে কিন্তু আপনাকে কেউ বেড়ে দেয় না, নিজেরটা নিজে নিতে হয়। জিনিসটা অনেকটা এরকম। সো ইনিশিয়ালি সেল ফর 500 পয়েন্ট ভ্যালু প্রোডাক্ট এভরি মান্থ। প্রত্যেক মাসে প্ল্যান করেন যে আমি 500 পয়েন্টের প্রোডাক্ট সেল করব। কার কাছে? নিজের কাছে। সো ইউ ইউজ অ্যাবাউট মান্থলি ধরেন 6500 টাকার প্রোডাক্ট। আর যদি কেউ আপনার থেকে কিনতে চায় 3 থেকে 3500 টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করলেন, এটা যদি চায় দেন, তাহলে এটা আপনার বোনাস সেল হলো। তো আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? বাজারে তো অনেক প্রোডাক্ট আছে, চাল ডাল, কাপড় চোপড়, বালিশ, লুঙ্গি, শাড়ি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সব কিন্তু বেস্ট প্রোডাক্ট নয়। আপনাকে বেস্ট প্রোডাক্ট বিক্রি করতে হবে। বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস। আর যদি নিজেকে ডায়মন্ড হিসেবে সেলিব্রেট করতে চান, এখানে দুইটা ফর্মুলা আজকে দিয়ে দেবো। দুইটা ফর্মুলা। নাম্বার 1, আপনি সবসময় আপনার কোম্পানির পণ্য ব্যবহার করবেন, সেটা যাই থাকুক না কেন, যাই থাকুক। আর সবাইকে শিখাবেন নতুন কোন সিস্টেম যেন ডেভেলপ না করে, বরং কোম্পানি যে সিস্টেম শিখেছে হুবহু এটাকে যেন ফলো করে। আজকাল দেখছি অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে নিজে নিজে ফর্মুলা বানায়। নেভার রিইনভেন্ট দি হুইল,
আপনার দরকার নাই। আপনি মানুষের রাস্তা বানায় দিয়ে গেছে, আপনি কি সে রাস্তা দিয়ে গাড়ি চালাবেন না নতুন রাস্তা বানাবেন? হইলো এটা কোনোদিন? সে বোকা। সো রোড ইজ পেভড, ইউ জাস্ট ড্রাইভ দি কার, আর কিছু দরকার নাই। নেভার রিইনভেন্ট দি হুইল। এবং এখন থেকে চিন্তা করতে থাকেন কি, আপনি কি থিঙ্ক লাইক এ ডায়মন্ড। আপনি যখন নিজেকে ডায়মন্ড ভাবা শুরু করবেন তখনই কেবলমাত্র আপনি কি ডায়মন্ড হতে পারবেন। তাহলে আপনি যদি আজকে আপনাকে ডায়মন্ড হিসেবে দেখেন, এটা আপনার কি হবে? স্বপ্নের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। তাহলে আপনার স্বপ্নের তো একটা গাড়িও লাগবে, ড্রিম কার। আপনাকে দেখতে হবে ঠেলা গাড়িও না, গরুর গাড়িও না, বলে এই গাড়িটাই চাই, যে আমি এই গাড়িটা চাই এবং আই ওয়ান্ট টু বি ডায়মন্ড এন্ড আই উইল বি ডায়মন্ড, নোবডি ক্যান স্টপ মি টু বিকাম ডায়মন্ড। আর আপনাদের সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে এখানে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এন্ড বি এ লিডার। আমি একটা কথা বলি, আপনি লিডারশিপ দায়িত্ব না নিলে আপনি কখনো ডায়মন্ড হতে পারবেন না। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন ও বীর শ্রেষ্ঠ সম্মাননা। আর তার আগে এই পর্বে স্বাগত বক্তব্য নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসছেন ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সম্মানিত সিইও জনাব আশরাফুল আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে আজকের এই অনুষ্ঠানটি আমরা আমাদের জাতীয় চেতনাকে সামনে রেখে আমরা তৈরি করেছি। আমরা বিশ্বাস করি, যদিও ডেস্টিনি 2000 লিমিটেড শুরুতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করেছিল, কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানটি আর বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানের নাম। যেই প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি দেশের সেবা এবং সামাজিক আন্দোলন গড়ে তুলছে আমাদেরকে একটা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আপাময় জনগণকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে দেশের মুক্তিযোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই, দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের পরিবারদেরকে জানিয়ে দিতে চাই যে তাদের দেওয়া রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেবে না ডেস্টিনি 2000 লিমিটেড। প্রিয় বন্ধুগণ, পরিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা দীপ্ত কণ্ঠে একটি শপথ নিব, যেই স্বপ্ন দেখে, যেই স্বপ্নের জন্য, যেই মুক্তির জন্য বাংলাদেশের মানুষ শহীদ হয়েছিল, 30 লক্ষ শহীদ হয়েছিল, লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছিল, তাদের যে স্বপ্ন, তাদের যে চেতনা, আমরা যতদিন বেঁচে থাকব, ডেস্টিনি 2000 লিমিটেড যতদিন বেঁচে থাকবে, এই চেতনাকে বাস্তবায়নের জন্য কাজ করে যাবে এবং আমরা কাজ করে যাব। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন সহকারী পরিচালক অর্থ জনাব জসিমউদ্দিন রানা। জনাব জসিমউদ্দিন রানা। প্রথমে অত্যন্ত কৃতজ্ঞতা ভরে শ্রদ্ধার সহিত স্মরণ করছি যাদের বিনিময়ে আজকের এই দেশ, আজকের এই জাতি, আজকের এই ভূখণ্ড, আজকের এই আমরা, আজকের এই ডেস্টিনি 2000 লিমিটেড, তাদের সকলকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আজকে যে সমস্ত মেহমানগণ, যে সমস্ত অতিথিগণ আজকের আমাদের এই উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও কার্যকর করার জন্য আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, ওনাদের মূল্যবান সময় এখানে প্রদান করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দিনের মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে করা হয়েছিল, সেই চেতনায় মূল আকর্ষণে সেই উদ্ভাসিত বাংলাদেশ আমরা নতুন করে তৈরি করব ইনশাআল্লাহ আগামী 2012 সালের মধ্যে। এই প্রত্যাশা, এই অঙ্গীকার এবং এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন পরিচালক ক্রয় ডেস্টিনি 2000 লিমিটেড জনাব মেজবাউদ্দিন স্বপন। আমাদের এই জাতি পিছিয়ে থাকার জাতি নয়, কারণ এই জাতি একমাত্র জাতি যারা 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়ে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। তেমনি 71-এর মুক্তিযুদ্ধ এই জাতি যে আমাদের একটা সুন্দর দেশ দিয়েছে। পরবর্তী টাইমে এখন দায়িত্ব হচ্ছে আমাদের যে আগামী দিনে আমরা এই জাতিকে সেই জাতি হিসেবে দেখতে চাই যে জাতির পাসপোর্ট এই সবুজ লাল পাসপোর্ট, সবুজ পাসপোর্ট দেখার পরে যেন পশ্চিমা বিশ্বের লোকগুলা আমাদের লাল গালিচা দিয়ে আমাদেরকে সম্মান দিয়ে নিয়ে যায়, তারা যেন কোনো প্রশ্ন না করে যে এই জাতি খারাপ জাতি হিসেবে না, এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা দেখতে চাই।
সেই দিন সেই কাজটা আমাদের সবাইকে করতে হবে, একসাথে করতে হবে, এবং আগামী দিনে আমরা সেই জাতি আমরা খুব দ্রুতই আমরা সেই স্বপ্নের লক্ষ্যে এবং আমরা সবাই একসাথে কাজ করে আমাদের এই জাতিকে এগিয়ে নিয়ে যাবো। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন পরিচালক গবেষণা উন্নয়ন ডেস্টিনি 2000 লিমিটেড শেখ তৌহিবুর রহমান। উপমহাদেশের অন্যতম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড ইতিমধ্যে দেশব্যাপী আত্মকর্মসংস্থানের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ঘোষিত হয়েছে ভিশন 2012। সেই মিশনকে সাকসেস করার জন্য আমাদেরকে প্রণীত পরিকল্পনাকে সমন্বিত উদ্যোগে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কমপক্ষে 1 কোটি লোকের আত্মকর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করে আমাদের সেই ভিশনকে সফল করতে হবে। সে লক্ষ্যে প্রণীত পরিকল্পনা সমূহ বাস্তবায়নে আমাদের সকলকে স্ব অবস্থানে থেকে দায়িত্বশীল আচরণ আমাদেরকে পালন করতে আন্তরিক এবং যত্নবান হতে হবে। কোন রকম ভাবাবেগ নয়, বিভ্রান্তি নয়, গুজবে নয়, আমাদেরকে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই আমরা সেই ভিশনকে আমরা সফল করতে সক্ষম হব। ডেস্টিনি 2000 লিমিটেড যদিও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ডেস্টিনি 2000 লিমিটেড শুধুমাত্র বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এবং তার প্রমাণ আজকের অনুষ্ঠান। ডেস্টিনি 2000 লিমিটেড একটা বর্তমানে সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছে। ডেস্টিনি 2000 লিমিটেডের স্বপ্ন 2012-এ সারা দেশকে বেকার মুক্ত করা, ইন্ডাস্ট্রি তৈরি করা, নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা, দেশকে স্বাবলম্বী করা। তো বাণিজ্যের বাইরেও কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড চলে আসছে। ডেস্টিনি 2000 লিমিটেড এখন স্বপ্ন দেখতেছে একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন। তো আমি বলবো আজকের এই অনুষ্ঠানকে উপলক্ষ করে যে আমরা 1971-এ যারা ত্যাগ স্বীকার করেছিল তাদের স্বপ্নকে আমরা যেন ধরে রাখি। আমরা একটা সুন্দর বাংলাদেশ যেন গড়ার জন্য আমাদের যার যেখানে যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা কাজ করি। ডেস্টিনি অগ্রণী ভূমিকা পালন করতেছে। আমি বলবো ডেস্টিনি শুধুমাত্র ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের কোম্পানি না। আজকে ডেস্টিনি যেই স্বপ্ন যে কাজ করতেছে এটা সারা বাংলাদেশের মানুষের কোম্পানি। এই মুহূর্তে মঞ্চে আসবেন চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইজার মার্কেটিং অ্যান্ড ট্রেনিং মোহাম্মদ গফরানুল হক। সঠিক MLM এর মাধ্যমে, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদেরকে অবশ্যই তৈরি করব। আর একই কথা আবারও বলবো, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, যেই স্বাধীনতা আমাদেরকে ভূখণ্ড এবং পতাকা দিয়েছে, পরের অংশটুকু এটা তাদের কর্তব্য ছিল না, এটা আমাদের কর্তব্য, পরবর্তী প্রজন্মের কর্তব্য। আর সেই কর্তব্য হলো আমাদের অর্থনৈতিক মুক্তি এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ। আজকের ডেস্টিনি পরিবারের যোদ্ধারা বেকার মুক্ত দেশ উপহার দিবে এই জাতিকে। সেটা এই জাতির জন্য গর্ব। আমাদেরকে অবহেলিত চোখে দেখছে সারা বিশ্বে। আমরা আর মাথা নত করে থাকতে চাই না। আমরা মাথা উঁচু করে বলবো সেই জাতি, বীর শ্রেষ্ঠ জাতি, আমরা কাজ করে এই দেশে অর্থনীতি মুক্তি, বেকার মুক্ত দেশ উপহার দিয়ে প্রমাণ করবো আমরাও পারি। এই মুহূর্তে 7 জন বীর শ্রেষ্ঠ সম্মাননা অনুষ্ঠান, আর এই অংশটুকু পরিচালনার জন্য আমি এই মুহূর্তে মঞ্চে আহ্বান করব ডেস্টিনি গ্রুপের GM অপারেশনস জনাব সাইফুর রহমান চৌধুরী টিপু ভাইকে। বিমানটি ছিনতাই হয়েছিল। মৌরিপুরস্থ মশুর বিমানঘাটির বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিমানখানি ছিনতাই করে ভারতে নিয়ে যেতে চেয়েছিলেন। অপর পাইলটের নাম রাশেদ মিনহাজ। সম্ভবত বিমানের নিয়ন্ত্রণ নিয়ে 2 পাইলটের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিমানটি বিধ্বস্ত হয়। তদন্ত চলছে। এই ছিল 71 সালে একটি পাকিস্তানি পত্রিকার রিপোর্ট। বিমান বিশেষজ্ঞদের ধারণা, অভিজ্ঞ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বেদিন রাডার স্টেশনের রাডার পর্দায় ব্লুবার্ড 166 বিমানটির ছবি যাতে না আসে সেজন্য অপেক্ষাকৃত নিচু দিয়ে উড়ে যাচ্ছিলেন ভারতের গুজরাটের জামনগর বিমানঘাটের দিকে। তবে পাকিস্তানি পাইলট রাশেদ মিনহাজের সঙ্গে বিমানের কন্ট্রোল নিয়ে খুব সম্ভব ধস্তাধস্তি হলে নিয়ন্ত্রণ ঠিক রাখা সম্ভব হয়নি। এও হতে পারে নিচু দিয়ে উড়ে যাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল।
রাশেদ মিনহাজের দেহটি ছিন্ন ভিন্ন হয়ে গেলেও মতিউর রহমানের দেহটি ছিল অক্ষত। বাঙালির বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তার প্রিয় সোনার বাংলা থেকে 1100 মাইল দূরে করাচির মশরুর বিমান ঘাঁটিতে একটি সাধারণ কবরে চিরনিদ্রায় শুয়েছিলেন দীর্ঘদিন। এরপর গত 25 জুন 2006 তারিখে 10টা 28 ফিরিয়ে আনা হলো স্বদেশে মতিউরের দেহাবশেষ। বীরশ্রেষ্ঠ মতিউরের প্রতিনিধি এসছেন ওনার বড় ভাই আতাউর রহমান। খুব কাছে করে গ্রেনেড চার্জ করে এলএমজি পোস্ট অচল করা কাজটা অসম্ভব, কিন্তু নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে কে করবে এই কাজ? কমান্ডার কাইয়ুমকে অবাক করে দিয়ে রাজি হয়ে গেলেন এক কিশোর সিপাহী। স্যার, আমি কাজটা করে দেব। কথাগুলো বলে দ্রুত গ্রেনেড পাউচে ভরে নিলেন। তারপর চাইনিজ রাইফেলটা বাগিয়ে ধরে ক্রল করে নেমে গেলেন পাশের পাহাড়ি নালায়। কমান্ডার কাইয়ুম খানিকটা অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে রইলেন সেদিকে। কিছুক্ষণ পর প্রচন্ড শব্দে একটা গ্রেনেড বিস্ফোরিত হলো সামনের কোথাও, আর কিছুক্ষণ পর ফাটলো দ্বিতীয় গ্রেনেড। তবে এবার গ্রেনেডের শব্দ ছাপিয়ে পরিষ্কার শোনা গেল কিশোর কণ্ঠস্বর একটা তীব্র আর্তচিৎকার। আল্লাহ! শহীদ হলেন সিপাহী হামিদুর রহমান, হলেন বাঙালির বীর শ্রেষ্ঠ। সুপ্রিয় সুধী, এই বীর শ্রেষ্ঠ পরিবারের একজন প্রতিনিধি আজকে আমাদের মাঝে এসছেন। বীরশ্রেষ্ঠ পরিবারের হামিদুর রহমানের ছোট ভাই জনাব ফজলুর রহমান আমাদের মাঝে এসছেন। আমরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। তার একটাই লক্ষ্য, কম সময়ে অধিক হারে পাঞ্জাবি নিধন। অধিনায়কের নির্দেশে মুক্তিযোদ্ধা আমানুল্লাহ বাংকারের ভিতর গ্রেনেড চার্জ করে বাংকার আক্রমণের সূচনা করলেন। ক্যাপ্টেন জাহাঙ্গীর এমনভাবে আক্রমণ পরিকল্পনা করেছিলেন যাতে দক্ষিণ দিক থেকে আক্রান্ত বাংকারের পাকিস্তানি সৈন্যদের জন্য কোন রকম সাহায্য আসতে না পারে। সহসা আক্রমণে এক বাংকার শেষ, অন্য বাংকার সতর্ক প্রতিরোধের সুযোগ গ্রহণের আগে তারাও শেষ। ক্যাপ্টেন জাহাঙ্গীর যেন তার জমাকৃত সব রোষ সহযোদ্ধাদের সাথে নিয়ে যাচ্ছেন খান সেনাদের উপর। এরকম যুদ্ধে পাশের শত্রু সৈন্যরা আক্রমণকারী মুক্তিযোদ্ধাদের গুলিও করতে পারছিল না। সম্মুখ হাতাহাতি যুদ্ধ ক্রমেই তীব্র আকার ধারণ করতে থাকলো। বাঁধের উপর থেকে এই সময় ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সের কিছু সৈন্য দৌড়ে এসে চর এলাকায় শত্রুদের সঙ্গে যোগ দিল। ক্যাপ্টেন জাহাঙ্গীর আরো মরিয়া, আরো ক্ষিপ্ত হয়ে জীবনের পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। যুদ্ধক্ষেত্রে শত সতর্কতার ভিতরেও সামান্য ভুলের জন্য যা ঘটে থাকে তাই ঘটল। শত্রুপক্ষের একটি গুলি এসে ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে লাগলো। লুটিয়ে পড়লেন মুক্তিযুদ্ধের মহান অধিনায়ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পক্ষে প্রতিনিধি হয়ে আমাদের মাঝে এসছেন তার ছোট ভাই মঞ্জুর রহমান। সিপাহী মুস্তফা আহত অধিনায়ককে এভাবে শত্রুর মুখে একাকি রেখে যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বললেন, মরি তো সবাই একসঙ্গে মরব। তা হয় না মুস্তফাকে বললেন, ভাবাবেগের সময় এটা নয়। হাঁটু গুড়িয়ে গেছে, ডান কাঁধেও গুলি লেগেছে, রক্তক্ষরণ হচ্ছিল প্রচুর, মৃত্যু অবধারিত। নূর মোহাম্মদ শেখের দৃঢ় বিশ্বাস দেশমুক্ত হবেই। এত রক্ত, এত ত্যাগ বিফলে যেতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও সিপাহী মুস্তফা চোখের জলে বুক ভাসিয়ে অধিনায়কের নিষ্ঠুর আদেশ পালন করতে করতে আহত নান্নু মিয়াকে কাঁধে নিয়ে অন্য হাতে মেশিন গানটি আগলে নিরাপদ দূরত্বে সরে গেলেন। নূর মোহাম্মদ শেখ অনবরত রাইফেলে গুলি বর্ষণ করছিলেন শত্রু সৈন্যদের লক্ষ্য করে। শত্রুর লক্ষ্য এখন নূর মোহাম্মদ শেখের উপর। তাকে লক্ষ্য করে এখন গুলি বৃষ্টি হতে লাগলো। অধিনায়কের তাৎক্ষণিক কৌশল গ্রহণ ও বিচক্ষণতার জন্য সঙ্গী দুই মুক্তিযোদ্ধা নিরাপদে ঘাঁটিতে ফিরে যেতে সক্ষম হলেন। নূর মোহাম্মদ শেখ কাভারের ফাঁকে নিশ্চিত হচ্ছিলেন সঙ্গীরা নিরাপদ দূরত্বে সরে যেতে পেরেছেন কিনা। গুলি একসময় ফুরিয়ে গেল। পাকিস্তানি সৈন্যরা দ্রুত এগিয়ে আসতে লাগলো তার দিকে। আহত মুক্তিযোদ্ধাকে তারা বায়োনেটের আঘাতে ক্ষত বিক্ষত করে দিল এবং এই নরপশুরা তার চোখ দুটো উপড়ে ফেলল। বিরল ত্যাগের স্বাক্ষর রেখে জাতীয় বীর হিসাবে কোটি কোটি বাঙালির ভালোবাসায় সিক্ত হয়ে অমর এক মহাগাথা হয়ে রইলেন নড়াইলের সর্বস্তরের মানুষের প্রতি অতি আপনজন তাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। শত্রু সৈন্যের আক্রমণের প্রচণ্ডতা কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা পশ্চাদপসরণ না করলে পুরো প্লাটুনই নিশ্চিহ্ন হয়ে যাবে। যেহেতু নিজেদের অবস্থান হুমকির মধ্যে পড়ে গেল, তাই মুক্ত পূর্ব দিক দিয়ে সবার সরে যেতে হবে। এই জন্য কাউকে না কাউকে ট্রেঞ্চের ভিতর থেকে অনবরত গুলি বর্ষণ করে শত্রুদের ব্যস্ত রাখতে হবে এবং ওই সুযোগে অন্যরা নিরাপদে সরে যেতে পারবে। মোস্তফা কামাল স্থির করলেন নিজে কভার ফায়ারিং করবেন। সহযোদ্ধাদের সকলকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি এক দুঃসাহসিক নজির স্থাপন করলেন।
সহসা ট্রেঞ্চের ভিতর দাঁড়িয়ে শত্রু বাহিনীর উপর গুলি বর্ষণ করতে থাকলেন। এই সময় একসময় মোস্তফা কামাল শত্রুর সহজ টার্গেটে পরিণত হলেন এবং শত্রুগুলিতে ঝাঁঝরা হয়ে ট্রেঞ্চের ভিতরেই পড়ে গেলেন তিনি। তার এই নির্ভীক আত্মদানের ফলে সহযোদ্ধাদের সবাই নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হলেন। বীর মাতা মালেকা বেগম আজ আমাদের উপস্থিত হয়ে আমাদের গর্বিত করেছেন এবং ওনার পুত্রবধূ পারভিন আক্তার এসছেন। শত্রুর স্পিডবোট দ্রুত এগিয়ে আসছে, সহযোদ্ধারা অনিচ্ছা সত্ত্বেও পিছু হটে নিরাপদ স্থানে সরে গেলেন। মুন্সি আব্দুর রব মেশিন গান হাতে আত্মত্যাগের সর্বোৎকৃষ্ট নিদর্শন স্থাপন করে এবার পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে পড়লেন। বিরামহীনভাবে মেশিন গান থেকে গুলি ছুটতে লাগলেন শত্রু লঞ্চ ও স্পিডবোটের উপর। এরকম আচমকা প্রচণ্ড প্রতি আক্রমণের জন্য প্রস্তুত ছিল না শত্রু বাহিনী। মুহূর্তেই তাদের 60টি লঞ্চ সৈন্যসহ ওই আক্রমণে ডুবে গেল। পেছনের 2টি লঞ্চ দ্রুত গতি পরিবর্তন করে নিরাপদ স্থানে সরে গিয়ে আত্মরক্ষা পেল। মুক্তিযুদ্ধে এটা ছিল একটা উল্লেখযোগ্য অপারেশন এবং এই যুদ্ধে সেদিনকার এই যুদ্ধে যে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, তার উৎস ছিলেন মুন্সি আব্দুর রউফ। মুন্সি আব্দুর রউফের পক্ষে এসছেন মহিষী বর্ষিয়ান বীরমাতা স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান একদল মুক্তিযোদ্ধা নিয়ে রূপসা ঘাটের পূর্ব পাড়ে পলল কাদায় আটকে থাকা গানবোট পলাশের যন্ত্রপাতি ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম উদ্ধারের জন্য গেলেন এবং ইঞ্জিন রুমে একটি আগুনে পোড়া লাশ পেলেন। তারা লাশটি রূপসার পূর্ব পাড়ে কবর দেওয়ার জন্য এগিয়ে নিয়ে গেলেন। 2 দিন আগে গানবোট পলাশের আহত কজন মুক্তিযোদ্ধা সাঁতরে উঠে কমান্ডার ফজলুর রহমান আশ্রয় গ্রহণ করেছিলেন। তারা লাশটিকে জাহাজের চিফ ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিনের লাশ বলে শনাক্ত করলেন। আমাদের মাঝে এসছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জ্যেষ্ঠ দহিদ্র, ওনার মেয়ের ছেলে মোহাম্মদ সোহেল চৌধুরী, ওনার নাতি। বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। দিয়েছি সোনালী সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। ছায়া ঢাকা প্রতরে প্রান্তরে দেখেছি যত অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। তোমার ছায়া ঢাকা প্রতরে প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। জেনেছি তুমি জীবন মরণ বিমুগ্ধ চেতনার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। প্রথমেই আমন্ত্রণ জানাবো মুক্তিযোদ্ধা কণ্ঠসৈনিক জনাব আব্দুল জব্বার স্যারকে কিছু বলার জন্য। আমার পরিষ্কার মনে আছে 7ই মার্চে বাবা বঙ্গবন্ধু যখন সম্পূর্ণ ভাষণ দিলেন আমাদের কি করতে হবে, বাঙালি বীরের ছেলেরা তোমরা কি করবে, সেই দিক নির্দেশন উনি যখন দিলেন, তখন আমি এই জয় বাংলা গান নিয়ে সেই স্টেজের মধ্যেই ছিলাম। গানটা গাওয়ার পরে উনি আসলেন, আমি পাশেই বসেছিলাম। তো তার সেই স্বাধীনতার ডাকে আজ আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ এই বীরেরা শহীদ হয়েছে, কিন্তু তারা মরে নাই, তার প্রমাণ আপনাদের ভালোবাসা। এখানে আমি অনেকবার এসেছি জলসা করতে, গান গাইতে, কিন্তু আপনারা যে সত্যি 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে আপনারা এত ভালোবাসেন, আমি এত খুশি হয়েছি। ইয়া পরওয়ারদিগার, আমরা এখনো মরি নাই, আমরা বেঁচে আছি, বেঁচে থাকবো। এবার আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নাতি, নতুন প্রজন্ম সোহেল চৌধুরীর মুখ থেকে। যাদের জন্য এই মুক্তিযুদ্ধ আমরা অর্জন করছি, সেই মুক্তিযোদ্ধারা আজ অনেক অসহায় অবস্থায় আছে দেশের বিভিন্ন প্রান্তে। আপনার পত্রিকা খুললেই দেখেন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, দেখতে পারেন মুক্তিযোদ্ধার ঘর বেদখল হয়ে গেছে, দেখবেন বিয়ে দিতে পারতেছে না, পড়ালেখা বন্ধ, চিকিৎসা করাতে পারতেছে না। প্রতিনিয়ত আমরা এসব দেখতেছি। আপনারা আজ এখানে অনেকে আছেন, আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের আশেপাশে, আপনাদের নিজের গ্রামে, আপনি যে এলাকাতে থাকেন, যে এরিয়াতে থাকেন, আপনারা অবশ্যই খোঁজ করবেন কোনো মুক্তিযোদ্ধা আছে কি না, এবং যদি থাকে তাদেরকে সেই সম্মানটা দিবেন, এবং যারা খুব অসহায় অবস্থায় আছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়াবেন। ডেস্টিনি গ্রুপ বিশিষ্ট পরিবারদের জন্য আজকে কিছু ঘোষণা দিয়েছেন, পত্রিকা দেবেন এবং আরো অনেক কন্ট্রিবিউশন ওনারা কন্ট্রিবিউট করবে আমাদের ফ্যামিলির সাথে। আমরা বলবো ঠিক সেরকমই ওনারা যেন মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করে, তাহলে আজকে যেই স্বাধীনতা, তারা যে স্বপ্ন দেখে এই বাংলাদেশের জন্য যুদ্ধ করছে, তাদের সেই স্বপ্নটা সার্থক হবে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এই মুহূর্তে আসছেন গোলাম মোস্তফা কামাল। আজকে বীরশ্রেষ্ঠ পরিবারদের ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে যে ঘোষণা দিয়ে যে সম্মাননা জানিয়েছে, আমি বীরশ্রেষ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা চাই, আমি মাঝে একদিন দেখলাম একজন বীর মুক্তিযোদ্ধার মা ভিক্ষা করে বেড়াচ্ছে। আমরা কিন্তু বীর মুক্তিযোদ্ধার স্ত্রী তাদের সন্তানদের এভাবে দেখতে চাই না। তা আপনারা যে সামাজিকভাবে যে উদ্যোগ নিয়েছেন, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা তাদের পাশে দাঁড়িয়ে, তারা যে স্বাধীনতার সুফল আপনাদের মাঝে এনে দিয়েছে, তার কিঞ্চিত সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়ান। বীরশ্রেষ্ঠদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সর্বশেষ বক্তব্য নিয়ে আসবেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। আমাদের আপনজন, ভালোবাসার জন, এই দেশের জন্য ত্যাগ করেছে, সেটা যখন কেউ স্মরণ করে, এবং যেই দেশকে ভালোবেসে তারা ত্যাগ করলেন, ত্যাগ হলেন, দেশ উৎসর্গ করলেন, সেই দেশটাকে ভালো করার জন্য যখন কেউ এগিয়ে আসে, ভালো লাগলো ডেস্টিনি পরিবারকে। তারা যখন ঘোষণা দিলেন 2012 সালের ভিতরে এই দেশকে সন্ত্রাস মুক্ত করবেন, দুর্নীতি মুক্ত করবেন, এটা একটা অসম্ভব ভালো লাগার কথা। যারা হারিয়েছে আমার মতো, আমাদের মতো, তাদের কথা কত যে ভালো লাগে, এটা আমার মতো যারা, তারাই বুঝতে পারবে। এটা প্রকাশ করার কিছু নয়, এটা বলার কিছু নয়। তা কাজে ডেস্টিনি পরিবারকে আমাদের ভিতর থেকে, অন্তরের থেকে আপনাদেরকে আমরা সত্যি সত্যি আমরা শুভেচ্ছা জানাই যে আপনারা এত সুন্দর একটা প্রকল্প নিয়েছেন। ধন্যবাদ আজকের বীরশ্রেষ্ঠ ফ্যামিলির সকল সদস্যকে। এই মুহূর্তে মঞ্চে রাখবো আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি
মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি জনাব আক্কু চৌধুরী, ডেস্টিনি পরিবার, সুধী মণ্ডলী, আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে আমাদের বীরশ্রেষ্ঠদেরকে শ্রদ্ধা দেখিয়েছেন, সম্মান দেখানোর অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আজকে আমরা মুক্তিযুদ্ধর স্বাধীনতার 38 বছর পরে একটা সরকার এসছে, যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছে যে 38 বছর পরে হলেও যারা এই দেশে একটা নৃশংস গণহত্যা করেছিল সেই গণহত্যার বিচার হবে। আমরা তাকে ধন্যবাদ জানাই, তার সরকারকে ধন্যবাদ জানাই, এবং যত দ্রুত এই বিচারটা করতে পারে তার জন্য তার যতটুকু তাকে শক্ত করা যায়, তার হাত শক্ত করার জন্য আমরাও প্রতিশ্রুতি দিলাম। আমরা মুক্তিযুদ্ধ চেতনায় উজ্জীবিত হয়ে দেশটাকে সোনার বাংলা করি, যে স্বপ্ন মুক্তিযোদ্ধাদের ছিল। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ শামসুল হক। আমি তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তাদের রক্তে বাংলার মাটি আজও ভিজে আছে। 30 লক্ষ মানুষের রক্তে বাংলার মাটি ভিজে আছে। আমরা যুদ্ধাপরাধের কথা বলছি। যুদ্ধ একটা হয়েছিল, যুদ্ধাপরাধ হয়েছিল। এই ইতিহাসের সত্য কেউ মুছে ফেলতে পারবে না। আসুন তাদের রক্ত ছুঁয়ে, 30 লক্ষ শহীদের রক্ত ছুঁয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে যুদ্ধাপরাধের বিচার আমরা করবই করব। যুদ্ধাপরাধের বিচার করব। এদেশ থেকে অন্যায়কে চিরদিনের মতো, অত্যাচারীকে চিরদিনের মতো, মৌলবাদীদের চিরদিনের মতো বিতাড়িত করব। বাংলাদেশ যুদ্ধ করা জাতি। বাংলাদেশ 1000 বছরের ইতিহাসে 1971 সালে যুদ্ধ করে বিজয়ী হয়েছে। এই বিজয় ছিনিয়ে নেবার নয়, এই বিজয় হারিয়ে নেবার নয়। বাঙালি এই বিজয়কে ধরে রাখবে। বাঙালি পরাজয় মেনে নেবার মতো জাতি নয়। বাঙালি চিরদিন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, যুদ্ধ করেছে। বাঙালির এই রক্তদান আমরা স্মরণ করে আজ এখানে সমবেত। আমি বীর শ্রেষ্ঠ পরিবারের পক্ষে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে বীর দুই বীরের জননী এখানে উপস্থিত রয়েছেন, সেই জননীর মুখের দিকে তাকিয়ে বঙ্গমাতাকে স্মরণ করতে বলি। আমাদের মাতৃভূমির যে জননী রূপ তাকে স্মরণ করতে বলি। এবং আসুন বাংলা মায়ের আঁচল আমরা রক্তমুক্ত করি। বাংলা মায়ের আঁচল আমাদের স্নেহের ছায়া হয়ে চিরদিন থাক। এই মুহূর্তে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আ.ম.ম. শফিউল্লাহ। আমরা লড়াই করেছিলাম একটা অত্যন্ত উচ্চমানের বিশাল পাকিস্তান সেনাবাহিনী, এবং তাদের সাথে দোসর হিসেবে ছিল রাজাকার আল বদর আল শামস। এদের সাথে যুদ্ধ করে আমরা মাত্র 9 মাসের মাথায় এই দেশটাকে স্বাধীন করতে পেরেছিলাম। কেন পেরেছিলাম? তার কারণ আমাদের এই বীর শ্রেষ্ঠরা এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এই মুক্তিযোদ্ধারা, তাদের দৃঢ় মনোবল এবং আমাদের আপামর জনসাধারণের অকুণ্ঠ সমর্থন, এটা সম্ভব হয়েছিল। সারা জাতি একত্রে এই যুদ্ধে শরিক হয়েছিল। সেই জন্য আমরা বলছি যে এই জাতির জন্য এটা শ্রেষ্ঠ সময় ছিল। সমাপনী বক্তব্য নিয়ে এই মুহূর্তে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রেসিডেন্ট ডেস্টিনি গ্রুপ লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত। আমরা স্বাধীন হয়েছি 38 বছর।
স্বাধীনতা আমাদের গৌরবের, স্বাধীনতা আমাদের প্রাণের, স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করতে চাই এবং পৃথিবীর বুকে জানাতে চাই বাঙালিরা একটি মাত্র জাতি যে পৃথিবীর বুকে যুদ্ধ করে স্বাধীনতাকে অর্জন করে ছিনিয়ে এনেছি, আর কোনো জাতি পৃথিবীতে নাই। সেই জাতি কোনো দিনই এই স্বাধীনতার অনুষ্ঠানকে ছোট করে দেখতে পারে না। কিন্তু সুধীমণ্ডলী, আজকে আপনারা জানেন আমার জাতি, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব এবং আমার জাতীয় স্থিতিশীলতা আজকে হুমকির সম্মুখীন। 25শে ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত যে নারকীয় হত্যাকাণ্ড, পৃথিবীতে নজির নাই এই ধরনের কোনো হত্যাকাণ্ড অন্য কোথাও হয়েছে। এবং তারই মাত্র কয়েকদিন পরে আমরা দেখতে পেলাম একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, একটি গোলা বারুদের কারখানা। কাজেই আমাদের স্বাধীনতা যে আজকে বিপন্ন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি শুধু দ্বিতীয় কথাটি বলবো আজকের তরুণদের উদ্দেশ্যে, আজকের নতুন প্রজন্মের উদ্দেশ্যে, আজকের যুব সমাজের উদ্দেশ্যে, তোমরা মনে রেখো তোমরা এমন একটি জাতির উত্তরাধিকার যে জাতি নিরস্ত্র ছিল, কিন্তু মনে মনে সাহসী ছিল, মনে মনে উদ্যমী ছিল এবং মনে প্রাণে বিশ্বাস করত তারা এই দেশ থেকে দখলদার বাহিনীকে তাড়াতে পারবে।